আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। দর্শক, শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচের রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের সুবিধাভোগের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এর সুফল জনগণই ভোগ করবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করেনি। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে 83 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। সিআইডির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে 2021 থেকে 2024 সাল পর্যন্ত 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিদেশে পাচার করা হয়। এদিকে সালমান এফ রহমানকে খিলগাঁও থানার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানার 3 মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা ও আদাবর থানার পৃথক 2 মামলায়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বাড্ডার 2 মামলায় এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে বাড্ডার 1 মামলায় গ্রেফতারের আবেদন মঞ্জুর করে আদালত। পরে শুনানি শেষে ফের তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। আমরা যেটা এখানে দেখেছি আদালতে, যে এই প্রত্যেকটা মামলাই তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, একথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না এবং কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। কারণ একজন মহামান্য আপেল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো 302-এর মামলায় বা 34-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। টানা বৃষ্টির পর মশা নির্মূল আর সচেতনতা বাড়াতে না পারলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা জানান, বৃষ্টির সঙ্গে এডিস মশার বংশ বিস্তারের সম্পর্ক রয়েছে। তাই বৃষ্টির পানি যেন জমে থাকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগীর বাড়ির 200 মিটারের মধ্যে সব মশা মারতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টি বিদায় নিয়ে দুর্ভোগ কমলেও বাড়ছে ডেঙ্গু বিস্তারের আশঙ্কা। সচেতন না হলে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে। তাই বৃষ্টি পরবর্তী সময়ে নগর কর্তৃপক্ষ ও জনসাধারণকে সচেতন হওয়ার তাগিদ দেন এই কীটতত্ত্ববিদ। ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। এখনই যদি আমরা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে করতে না পারি, তাহলে এই মশাগুলো 20 দিন পরে বেশ ভালোই রোগ ছড়াবে। জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি দেখি যে শরীরে র্যাশ আসেনি বা তার প্ল্যাটলেটটা কমে যায়নি, তাকে আমরা বাসায় রেখে শুধুমাত্র প্যারাসিটামল, একটা জিনিস খুব লক্ষণীয়, কোনো ধরনের ব্যথানাশক ঔষধ সেবন করা যাবে না, শুধুমাত্র প্যারাসিটামল, কোল্ড স্পঞ্জিং, পর্যাপ্ত পানি খেতে হবে। এটা মাইল্ড রোগীদের ক্ষেত্রে। কখন আমরা হসপিটালে ভর্তি হবো? যখন দেখবো প্ল্যাটলেটটা 10,000-এর নিচে চলে গেছে, তখন আমরা দেরি করবো না, সাথে সাথে নিকটস্থ হসপিটালে আমাদের ভর্তি হতে হবে। ডেঙ্গু যেন মহামারী আকারে ছড়াতে না পারে সেজন্য হটস্পট চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অধ্যাপক কবিরুল বাশারের। ডেঙ্গুর রোগীর যে ঠিকানা, যেই
স্থানে ডেঙ্গু রোগী বাস করেন বা যে হাসপাতালে ডেঙ্গু রোগী আছেন সেই বাড়ি বা হাসপাতালকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে, কারণ ওই বাসা বা ওই হাসপাতালের আশেপাশের যে মশাগুলো সেগুলো ইনফেক্টেড মশা। তো ইনফেক্টেড মশা যদি বেঁচে থাকে তাহলে ওই মশাটি আবার ওই বাড়ির অন্য সদস্য অথবা প্রতিবেশী অথবা মানে অন্য কোনো মানুষকে আক্রান্ত করবে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার সহ জনবহুল শহর এমনকি গ্রাম অঞ্চলেও এডিস মশার ঘনত্ব বাড়ছে। তাই সারা দেশে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 872 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 5 জনের মধ্যে 4 জন নারী ও 1 জন পুরুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানী মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, পুরো রাজধানী জুড়েই তো বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। এমতো অবস্থায় হাসপাতালগুলোর কি অবস্থা, আর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে কিনা সেই ব্যাপারে কিছু তথ্য দিবেন আমাদের। সাথী, আসলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমরা যেটি জানি যে বছরের শুরু থেকে কিন্তু আমরা ডেঙ্গুর প্রকোপ আমরা তেমন একটা দেখতে না পেলেও এই আগস্ট সেপ্টেম্বর থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। আমরা যেটি জানি গতকালকে সারা দেশে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, এবং যে বিষয়টি আসলে খুবই ভাবাচ্ছে, বিশেষজ্ঞ থেকে শুরু করে সবাই আসলে যেটি নিয়ে দুশ্চিন্তা করছেন সেটি হচ্ছে আমরা বিগত বছরগুলোতে রাজধানীতে শুধু ডেঙ্গুর প্রকোপ দেখেছি, কিন্তু এবার কিন্তু রাজধানীর বাইরে আসলে ব্যাপকভাবে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে গত 24 ঘন্টায় সারা দেশে যে 800-র উপরে রোগী ভর্তি হয়েছে তার ভিতরে কিন্তু ঢাকার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে 224 জন রোগী ভর্তি হয়েছে, বরিশালে 80 জন রোগী ভর্তি হয়েছে, এবং ঢাকা বিভাগে অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে 102 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ঢাকা 2 সিটি কর্পোরেশনে, উত্তর সিটি কর্পোরেশনে 186 জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 167 জন রোগী ভর্তি হয়েছে। তাই এই যে আসলে ঢাকার বাইরে যে রোগীর সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো সেসব হাসপাতালে চিকিৎসা সেবা দিতে যেমন চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে, সেই চাপটা কিন্তু আসলে ঢাকার হাসপাতালগুলোতেও পড়ছে। কারণ বেশিরভাগ ঢাকার বাইরে থেকে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ঢাকাতে চিকিৎসা নিতে আসছেন, এবং চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে ডেঙ্গুর চিকিৎসা আসলে সারা দেশেই একই রকম, বিশেষ করে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে সব জায়গায় আসলে একই রকম। চিকিৎসকরা বারে বারে পরামর্শ দিচ্ছেন। আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও কিন্তু বারে বারে বলা হচ্ছে যে ঢাকার বাইরে বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতেও এই একই রকম সেবা পাওয়া যাবে, এবং তারা কিন্তু সে ব্যাপারে তাদেরকে বলছেন যে চিকিৎসা নেওয়ার জন্য। তো সব মিলিয়ে রাজধানীর হাসপাতালে এখন ডেঙ্গুতে ভর্তি, আমি এখন যেখানে রয়েছি সেখানে 101 জন রোগী ভর্তি রয়েছে। তো এই ছিল মুগদা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। অনিবার্য কারণে সকাল 9:40 হতে সাময়িকভাবে বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো ট্রেন চলাচল। এমন তথ্য জানিয়ে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে সেটা জানানো হবে। তবে স্বাভাবিক আছে উত্তরা থেকে আগারগাঁও অংশের রেল চলাচল। এদিকে মেট্রো রেল সাময়িক বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মেট্রো রেল ব্যবহারকারী, অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ। হঠাৎ করে মেট্রো রেল এরকম প্রতিদিন যদি বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে যদি এরকম হয় তাহলে তো আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। প্লাস আমরা তো আসলে কাউকে বুঝাইতে পারি না যে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। আসলে প্রথমে যখন ওই মেট্রো রেলতে উঠি তখন তো আর বুঝতে পারিনি যে আগারগাঁও তো বন্ধ হয়ে যাবে। উঠলাম আপনার মিরপুরে 11 থেকে, উঠার পরে আমি পরে শুনতে পারলাম যে আগারগাঁওতে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার পরে এখন নামলাম, যেই অবস্থা একটু বের হতেও অনেক কষ্ট হয়েছে ওখান থেকে। এদিকে দুর্বৃত্তের তাণ্ডবে লন্ডভন্ড কাজীপাড়া মেট্রো রেল স্টেশন সচল হচ্ছে যে কোনো দিন। তবে আগুনে পুড়ে যাওয়া মিরপুর 10 স্টেশন খুলতে সময় লাগবে আরও বেশ কিছুদিন, এমন তথ্য জানিয়েছেন DMTCL-এর MD আব্দুর রৌফ। আর যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান মনে করেন, আপৎকালীন মুহূর্তে স্বল্প খরচ ও সময়ে দেশীয় প্রযুক্তিতেও স্টেশন চালু করা সম্ভব। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ক্ষোভের আগুনে পড়েছে মিরপুর 10-এর পুলিশ বক্স। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে চলেছে মেট্রো রেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল জুলাইয়ের 19 তারিখ সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেলের স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলা স্টেশন দুটিতে প্রবেশের পাঞ্চ মেশিন সহ টিকিট ভেন্ডিং মেশিনও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় ডিএমটিসিএল এর তৎকালীন এমডি জানিয়েছিলেন স্টেশন দুটির সংস্কারে সময় লাগবে অন্তত 1 বছর আর ব্যয় হবে অন্তত 300 কোটি টাকা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার 1 মাসের মধ্যেই চালু করে মেট্রো রেল। আর স্টেশন দুটির মেরামতে 138 কোটি টাকা খরচের কথা বলা হলেও এখন আরও কমার কথা বলছে কর্তৃপক্ষ। ওটা বলা হয়েছিল আগে, আমরা কিন্তু ওই অবস্থানে এখন নাই। কমবে আমাদের অবস্থানটা কমিটি, ওটা তো একটা প্রাইমারি এস্টিমেট করেছিল 7 দিনের মধ্যে আমরা একটা পিকচার পাবো, কতটা রিপেয়ার হবে, কোনটা পুরো বদলাতে হবে, তখন এই রেট গুলোর বিষয়টা জানা যাবে। আমাদের সিস্টেম গুলো কাজীপাড়াতে যেভাবে নষ্ট হয়েছে তার অনেক বেশি নষ্ট হয়েছে মিরপুরে। কমানোর জন্য সব চেষ্টা চলছে। আমরা সরকারের যে অনুসৃত নীতি যতটা ব্যয় সাশ্রয় করা যায়। বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সব কাজ শেষ, কাজীপাড়া স্টেশন চালু এখন সময়ের ব্যাপার মাত্র। তবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর 10 স্টেশন চালু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান নতুন এমডি। আমাদের উপদেষ্টা আমাদের মুখ থেকে আসবে আশা করতে থাকবে। কাজীপাড়ারও কাজ শেষ পর্যায়ে আছে, বিকাল বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করতে। আজকে ওনাদের নলেজ দেই যে আমরা অলমোস্ট রেডি, সর্বোচ্চ চেষ্টা চলছে দ্রুত সময় চালু করার জন্য। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন স্টেশন দুটি চালু করা তেমন জটিল কিছু নয়। সদিচ্ছা থাকলে দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনাতেই দ্রুততম সময়ে চালু করা সম্ভব ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি। বিশেষ করে সিগন্যাল পয়েন্টস এবং কমিউনিকেশন সিস্টেম যদি এটা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, অর্থাৎ ট্রেন পরিচালনা যদি কোনো ধরনের এখানে নিরাপত্তা বা নিরাপদের কোনো ঘাটতি তৈরি না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখে কিন্তু চালু করা উচিত। কাজীপাড়ার পাশাপাশি মিরপুর 10 যে স্টেশনের কথা বলা হচ্ছে, সেখানে লোকাল প্রযুক্তি, লোকাল যন্ত্রাংশ এবং লোকাল টেকনিশিয়ানদের দিয়েও যতটুকু সম্ভব এটাকে সংস্কার করে যত দ্রুত সম্ভব চালু করতে হবে। ঠিক করতে যে ব্যয়ের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু এত বেশি লাগবে না, কারণ আমার নতুন করে ডিজাইনের এখানে কিন্তু দরকার নাই। তো আমরা যে জিনিস আসলে নিজেরা মেনটেনেন্স করতে পারবো না বা আমাদের নিজেদের সক্ষমতা নাই, সেই ধরনের জিনিস আসলে করার পক্ষে আমি কিন্তু না। আগের সরকার ও মেট্রো রেল ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা শুধুমাত্র নতুন প্রজেক্ট আর কমিশন লাভের আশায় খরচ বাড়ানো ও সময় ক্ষেপণের চেষ্টা চালিয়েছিলেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা একনেক বৈঠক হচ্ছে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা 11:30টায় বৈঠক শুরু হয়। 2টা পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও এর আগে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হতো। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে একনেক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সভা শেষে পরিকল্পনা কমিশনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। জানা গেছে একনেকে অনুমোদনের জন্য 5টি প্রকল্প উত্থাপন করা হতে পারে, যার মধ্যে 3টি সংশোধিত এবং 2টি নতুন প্রকল্প। সর্বশেষ গত 2 জুলাই শেখ হাসিনা সরকারের শেষ একনেক সভা হয়। অল্প কয়েকদিন নয়, দীর্ঘ লড়াইয়ের ফলে 5 আগস্ট ছাত্র জনতার বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাই গেল 17 বছরের লড়াইয়ে নিহত ও আহতদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাকে স্মরণ করতে হবে, যাতে করে আবার কাউকে বিপ্লবী হয়ে উঠতে না হয়। সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কেন, এমন প্রশ্ন তুলেন বিএনপির এই নেতা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ দেওয়া হয়েছে। সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কার দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার। অনেক কিছুতে এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার,
নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে। টানা 6 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড-এম জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত খালেদা জিয়া এখন বাসায় যেতে পারবেন। গত 12 সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। শারীরিক প্রতিবন্ধী বাবার চিকিৎসার টাকা জোগাতে 3 বছর আগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ঢাকা এসেছিলেন সুজন হোসেন। এদিকে জীবিকার তাগিদে ঢাকা এসে মোবাইল ফোনের দোকানে কাজ নেন লালমনিরহাটের অদিতমারী উপজেলার মেরাজ। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে দুজনে চলে যান না ফেরার দেশে। এতে চরম দুর্দশায় দুজনের পরিবারের। লালমনিরহাট সংবাদদাতার প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। জমিজমা কিছুই নেই, সম্পদ বলতে আছে একটু ভিটেমাটি। শারীরিক সমস্যার কারণে কোনো কাজ করতে পারেন না সুজনের বাবা শহীদুল ইসলাম। বাবার চিকিৎসা করাতে ও সংসারের হাল ধরতে কলেজের পড়াশোনা ছেড়ে 3 বছর আগে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নেন সুজন। এর মধ্যে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সরব হন বৈষম্য বিরোধী আন্দোলনে। কিন্তু সরকার পতনের দিন আশুলিয়ার বিজয় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। পরিবার জানায়, সুজনের মৃত্যুর পর থেকে খেয়ে না খেয়ে কোনো মতে জীবন কাটছে তাদের। জিন্দাবাদ কতগুলি আছে বললে মা কোনো চিন্তা যন্ত্রণা করবেন না, তোমার আমি খুবই সুখ করে দেব। বাবা যে এই মতন হয়ে যাবে আমি তো কোনো ধারণা করিনি। সুজনের মতো অভাবে পড়ে আদিতমারি ছেড়ে পরিবার নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে আসেন কলেজ ছাত্র মেরাজ। সেখানে একটি মোবাইল ফোনের দোকানে কাজ করে যা পেতেন তা দিয়েই চলত সংসার। কিন্তু গত 5 আগস্ট যাত্রাবাড়ির মিছিলে গুলিবিদ্ধ হয়ে পরপারে যান মেরাজ। এরপর থেকে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। আমরা তো মুখ খালি করে দিয়েছে মায়ের আমার, আমরা তো ক্ষতি, আমি কিভাবে আমি বাঁচবো আমি সেটাই আমি ভাবতেছি, আমার তো কোনো বাঁচার কোনো উপায় নেই। সম্প্রতি মেরাজের কবর জিয়ারত ও তার পরিবারকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলো। আমরা তাদেরকে জাতির বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিব এবং আমাদের দলের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই সমস্ত আত্মহতি দানকারী সন্তানদের নামে এলাকায় কোনো প্রতিষ্ঠান আমরা করতে পারি কিনা সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। সুজন ও মেরাজ হত্যার বিচার হবে, সরকারি সহায়তায় জীবনে আসবে স্বাচ্ছন্দ্য, এমনটাই চায় তাদের পরিবার। সৈয়দ মাহমুদ, RTV। বারবার আলটিমেটামের পরেও উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 0 পয়েন্ট ও 2 নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন তারা। তবে সারাদিনেও কোনো ফলাফল না আসায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। নতুন শুল্কে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ রফতানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে এনেছে ভারত সরকার। নতুন শুল্কে আমদানি শুরু হওয়ায় কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 5 টাকা কমে 105 টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজি প্রতি পেঁয়াজ 50 থেকে 60 টাকার মধ্যে আসলে বাজার স্বাভাবিক হবে বলে আশা ক্রেতাদের। হিলি কাস্টমসের তথ্য মতে মঙ্গলবার প্রথম দিনে ভারতীয় 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যায় বরগুনার পাথরঘাটা জেলেরা আবারও মাছ শিকারে সাগরে ছুটছে। তবে আবহাওয়া খারাপ থাকায় মাছ শিকার বন্ধ থাকায় কিছুটা লোকসানের মুখে পড়েন জেলেরা। এদিকে পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ইলিশ মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই অবতরণ কেন্দ্রে 1 কেজি 200 বা এর উপরে ইলিশের দাম প্রতি মণ 70 থেকে 75 হাজার টাকা এবং 800 গ্রাম থেকে 1 কেজি ওজনে ইলিশ প্রতি মণ 60 থেকে 65 হাজার টাকা হাঁকানো হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুরে নতুন করে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে রাজ্যটির জিরিরবাম জেলায় এই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। তবে নতুন এই সহিংসতায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম ইটিভি ভারত এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে মংবুং মেইতি গ্রামে সন্ধ্যা 7টার দিকে আধুনিক অস্ত্র থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিদ্রোহীরা। পাল্টা গুলি চালায় মংবুং গ্রামের স্বেচ্ছাসেবকরাও। পরে রাত 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গেল কয়েকদিনে গ্রামটির উপর দিয়ে বহু ড্রোন উঠতেও দেখেছেন গ্রামবাসী। 10 বছর পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে জম্মুর 8টি এবং কাশ্মীরে 16টি সহ মোট 24টি কেন্দ্রে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটে লড়ছেন মোট 219 জন প্রার্থী। 23 লক্ষেরও বেশি ভোটার নিজেদের রায় দেবেন। এবার নির্বাচনে সামিল হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিবি, কংগ্রেস, বিজেপির মতো হ্যাভিওয়েট দলগুলো। তবে এই নির্বাচনের প্রধান চমক ভারতে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী নেতাদের স্বতন্ত্র অংশগ্রহণ। লেবাননে তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজারের মাধ্যমে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রায় 3000 মানুষ আহত ও অন্তত 9 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সারা দেশে প্রায় একসঙ্গে মানুষের পকেটে হাতে থাকা পেজারের বিস্ফোরণ ঘটতে শুরু করে। যন্ত্রটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারাও। ফারুক হোসেনের রিপোর্ট। হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে থাকে লেবানন। লুটিয়ে পড়ে মানুষ, ছড়িয়ে পড়ে আতঙ্ক, শুরু হয় ছোটাছুটি। ইসরায়েলি ভয়াবহ হামলায় এটি যেন ছিল লেবাননের সাধারণ চিত্র। নজিরবিহীন এ ঘটনার জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ও লেবাননের সরকার। পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে হিজবুল্লাহ, কিন্তু এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুতে ব্যাপকভাবে পেজার ব্যবহার শুরু করে হিজবুল্লাহ। কারণ মোবাইল ফোনের মাধ্যমে তাদের সহজেই ট্র্যাক করতে পারত ইসরায়েলিরা। এ কারণে নেটবিহীন পেজার ব্যবহারের দিকে ঝুঁকে পড়ে তারা। স্কাই নিউজ আরাবিয়া জানিয়েছে 5 মাস আগে লেবাননে যাওয়ার আগেই গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে পড়ে যায় যন্ত্রগুলো। ডিভাইসগুলোর ব্যাটারির উপর অত্যন্ত উচ্চ বিস্ফোরক PETN স্থাপন করে দেয় সংস্থাটি। তারপর সেগুলো লেবাননে পাঠায় তারা। এরপর দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে মঙ্গলবার বিস্ফোরণ ঘটায়। হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বিস্ফোরণের আগে পেজারগুলো উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিস্ফোরিত হতে শুরু করে সেগুলো। তবে দূর থেকে কিভাবে এসব ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হলো সেটি এখন তদন্তের বিষয়। ফারুক হোসেন, RTV। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক নিগার সুলতানা সহ দলের বাকি সদস্যরা হলেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, সুবহানা মুস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী ও দিশা বিশ্বাস। আগামী 3 অক্টোবর শারজায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-20 বিশ্বকাপের এবারে আয়োজন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিসি টুর্নামেন্টটি সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে।
দুপুরের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।